আপনার বিধানসভা ক্ষেত্র 167 নম্বর বুথ চকমরিচায় আপনি গিয়েছিলেন, সেই জায়গায় আপনি চলে আসার পরে দেখলাম কিছু ব্যক্তি সেই জায়গায় গোবর জল দিয়ে ধৌত করছেন, কি বলবেন? ভাবতে পেরেছেন বিদ্বেষের কোন চরম জায়গায় পৌঁছেছে? কারা ধুচ্ছে? তারা তৃণমূল কংগ্রেস করে, তার মধ্যে আপনার দলের একজন প্রার্থী। দেখুন এটা নিয়ম হচ্ছে, জলের জায়গা পাওয়ার জন্য বেশি হই করবে, এটা তো নতুন কিছু নয়। কিন্তু একটা জিনিস ভাবতে পেরেছেন, মানুষকে বলবো ভাবুন যে কেন আমার উপরে এত রাগ এদের? আমি কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি? কারো কাছে তোলা তুলেছি? কেউ বলতে পারবে? কাউকে টাকা চেয়েছি? কাউকে ভয় দেখিয়েছি, চমকেছি? কিছুই করিনি, তারপরে এত রাগ কেন আমার উপরে? আমি আমার যে ক্ষমতা এক্সারসাইজ করছি এবং মানুষের জন্য অধিকারের কথা বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে চিৎকার করছি। রমজান মাসে ফলের দাম কেন বেড়ে যাচ্ছে কথা বলাটা হয়তো আমার অপরাধ। ফেক ST/SC সার্টিফিকেট এত ইস্যু হচ্ছে কেন, এই বলাটাই হয়তো আমার অপরাধ। কেন ওয়াকফ সম্পত্তি লুট হয়ে যাচ্ছে এই দাবি, মানে ওয়াকফ সম্পত্তি ফিরিয়ে আনতে হবে হয়তো, এই বলাটাই আমার অপরাধ। একইভাবে দেবত্ব সম্পত্তি কেন লুট হয়ে যাচ্ছে সেটা ফিরিয়ে এনে আবার মন্দির বা দেবদেবীর নামে তুলে দেওয়া হবে, সেটা হয়তো বলা আমার অপরাধ হয়ে যাচ্ছে। জলজমি জঙ্গলের অধিকার ফিরে পাওয়ার কথা বলাটা হয়তো আমার অপরাধ হয়ে যাচ্ছে। ছেলেগুলো উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বসে আছে, প্রায় 10 লক্ষ বিএড করে ছেলে মেয়ে বসে আছে, চাকরি পাচ্ছে না, SSC নেই। 2017 তো লাস্ট হয়েছে, নোটিফিকেশন হয়েছে। এই কথা বলছি যে আর স্কুলগুলোতে শিক্ষকের অভাবে স্কুল বন্ধ হতে চলেছে। এই দাবিগুলো মানে বন্ধ কেন হবে? পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দেয় হয়তো, এই দাবিগুলো আমার তোলা অপরাধ হয়ে যাচ্ছে। ওই জন্য আমি কোনো জায়গায় গেলে তারপরে সেখানে ওই আপনি যেটা বলেন গোবর দিয়ে নাকি লেপে দিচ্ছে, ব্যাপারটা হচ্ছে গোবর দিয়ে লাপুক আর আতর দিয়ে অভ্যর্থনা জানাক, আমি আমার কর্তব্যে অবিচল থাকবো। আমার যে ডিউটি আমি সেটা পালন করব। আমার ডিউটি হচ্ছে এই অন্যায়গুলো প্রতিবাদ করা, আমি প্রতিবাদ করে যাব। আপনার দলের প্রার্থী এবং আরও একজন তৃণমূল নেতা ওইদুল মোল্লা বলছেন যে নওশাদ সিদ্দিকী হলো ক্যান্সার, তো গোবর দিয়ে মা বোনের আগে ভাইরাস দূর করতে আমি ভাইরাস দূর করছি। আর আপনার দলের প্রার্থী যে আমি সূত্র মারফত খবর, তিনি বলছেন যে এটা নোংরা মানুষ নওশাদ সিদ্দিকী, সেই জন্য আমি এই গোবর জল দিয়ে পরিষ্কার। দেখুন একটা কথা বলি, ক্যান্সার তো আর আপনার দিয়ে হয় না, গোবর দিয়ে তো ক্যান্সার। ওটা হতো গোবলায়ের কথা, ওটা RSS এর কথা, বিজেপির কথা। তাহলে কি RSS বিজেপির কথা এরা ওঠা বসা করছে? ওরা বলে গরুর দুধে কি আছে, সোনা আছে, ক্যান্সার গরুর গোবর গায়ে মাখলে শরীর ভালো হয়ে যাবে। তাহলে কি আবার ক্যান্সার কি মুক্ত হয়ে যাবে? তো ক্যান্সার মুক্ত করার জন্য ক্যান্সার ইনস্টিটিউট বড় বড় খুলছে না কেন? ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট খোলা দরকার ছিল, সেটা করেনি এরা। আর কে নোংরা কি সেটা মন জানে পাপ আর মা জানে বাপ। কে কার সাথে নোংরামি করেছে, কি করেছেন, সেটা মানুষ জবাব সময়ের সাথে দেবে। আপনি বিধানসভা জিতেছেন ভাঙড়া 4.5 বছর সর্বোচ্চ, সেই জায়গায় 20 বছরে যাদবপুর লোকসভায় তৃণমূলের দখলে রয়েছে। প্রথমে আপনার কবির সুমন, সুগত বসু, তারপরে মিমি, এখন সায়নী ঘোষ। তাহলে তাদের কি দায় বর্ষায় না যে ভাঙড়ে উন্নয়ন করতে? একদম সে প্রশ্নগুলো উত্তর দিতে পারবেন। আমরা বলেছিলাম তো লাস্ট 5 বছর মিমি চক্রবর্তী ভাঙড়ে তার MP ল্যাডের কত টাকা খরচ করেছে দেখাতে পারবে? উত্তর দিতে পারছে না। আর আমার সব ডেটা আছে, 2-1 দিনের মধ্যে কি ভয়ঙ্কর কাণ্ড করছি গণতান্ত্রিক প্রক্রিয়া আপনারা দেখতে পাবেন। আমি যে সমস্ত কাজগুলো জমা দিয়েছি ডিলে করেছে, আমার কাজে নেম প্লেট দেয়নি, কাজ হয়েছে নেম প্লেট সেখানে বসায়নি, অনৈতিক কাজ করেছে যাতে আমাকে কুলসিত করার জন্য। তারপরেও বলছি আমি 5 বছর শেষ হওয়ার পূর্বেই, আমি 4.5 বছর এখনো হয়নি, 5 বছর শেষ হওয়ার পূর্বেই আমি টোটাল আমার হিসাবটা, আমার 1 বছরে 5 বছরে 3-3.5 কোটি টাকা কোথায় কিভাবে খরচ করেছি সেগুলো টোটাল খতিয়ান আমি জনগণের কাছে পৌঁছে দেবো ভাঙড়ে। এছাড়াও অধিকাংশ পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ তৃণমূলের দখলে রয়েছে। এই কথা আমি বলেছিলাম বলে তৃণমূলের এক নেতা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার করে আমাকে ধুমকি দেওয়া হয়েছে এক প্রকার, যে ভাঙড়ে এলে আমার ব্যবস্থা করে দেওয়া হবে। এই সত্য কথা ওরা সত্য কথা হজম করতে পারে না। দেখুন অন্ধকার জগতের প্রাণী আলোকে পছন্দ করে না, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, তো ওরা আপনার সত্য কথাকে পছন্দ করেছে, অসত্য পন্থা অবলম্বন করে ক্ষমতায় টিকে আছে। যেদিন অসত্যের বেড়া আমরা ভাঙতে পারবো সেই দিন ওটা খান হয়ে যাবে। ট্রেনে দেখলাম যে একটা মহিলা, এই দুটো করে দাও না। হ্যাঁ, আমরা ট্রেনে দেখলাম একজন 17 থেকে 18 বছরের যুবতী বলতে পারেন এবং মহিলা বলতে পারবেন, তিনি একজন বৃদ্ধা বয়স্ক দাড়িওয়ালা ভদ্রলোককে অন্যায়ভাবে মারধর করলেন এবং দুর্ভাগ্যজনকভাবে ট্রেনের বগির অধিকাংশ মহিলাকে সমর্থন করলেন। কি বলবেন? দেখুন কে কাকে সমর্থন করছে এখন একটা রীতি হয়ে গেছে, এখন রীতি হচ্ছে আর মহিলাদের পক্ষ নেবে, এটা স্বাভাবিক ব্যাপার। দেখুন আমি দুটো কথা বলবো। এই দাড়িওয়ালা বয়স্ক লোক বললেন, এই দাড়িওয়ালাতে বা মুসলমান রোজাদারের সিম্প্যাথি আমি নিতে যাব না। আমার প্রথম কথা হচ্ছে অভিযোগ উঠেছে মহিলাটি
অভিযোগ করেছেন, তবে অফিসিয়াল কোনো অভিযোগ নয়, ভারবালি অভিযোগ। ওই পুরুষ নাকি তার ভিডিও রেকর্ড করেছে। যতটুকু জানতে পারছি একটা 30 মিনিটের মতো ভিডিও রেকর্ড হয়েছে। আসা দরকার, তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে সেটা যদি আমি ধরে নিলাম পুরুষ ব্যক্তিটি, বয়স্ক ব্যক্তিটি দোষী, দোষী হওয়ার জন্য আমি তো আইন হাতে তুলে নিতে পারবো না, এর বিরোধিতা আমি মহিলাটার করছি। হ্যাঁ, এবার যদি বলুন আপনার বাড়িতে কেউ চুরি করতে গিয়েছে, আপনি ধরা ফেলেছেন চোরটাকে, আপনাকে কি পিটিয়ে মেরে দেবেন? আপনি আইন হাতে তুলে দেবেন? আইন, আদালত, বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বে আপনি নাকি? যে অন্যায় করেছে তাকে নির্দিষ্ট ফর্মে দায়ের করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার। এবার একটা বিষয় নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, 8-10 সেকেন্ডের নাকি একটা ভিডিও কাটিং করে ফেসবুকে দিয়ে বলছে এটা আপনার ওই বয়স্ক মানুষটি অপরাধী, আর আবার অন্য পক্ষ থেকে বলা হচ্ছে যে 30 মিনিটের ভিডিও, এটা কোনো অল্প ভিডিও ছাড়া হলো। এই দুধকে দুধ পানিকে পানি করতেই পারবে একমাত্র প্রশাসন। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যে প্রয়োজনে ওই বয়স্ক ব্যক্তিটির মোবাইলকে সিজ করা হোক, দরকার হলে ফরেন্সিক ল্যাবে পাঠানো হোক। এই ভিডিও সত্যতা কি আছে, ইচ্ছাকৃতভাবে কি অনিচ্ছাকৃতভাবে ভিডিও করেছে না করেছে সেগুলো যেমন তদন্ত হোক। যদি বয়স্ক ব্যক্তির ইচ্ছাকৃতভাবে এই অন্যায়টা করে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। সাথে সাথে এটাও বলবো, যেভাবে আইন হাতে তুলে নিয়ে ওই ভদ্রমহিলাটি মারধর করে এবং কুৎসিত ভাষায় আক্রমণ করেছে, এর বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা গ্রহণ করা দরকার। নাহলে এই প্রবণতা যদি বেড়ে যায় আইন হাতে তুলে নেওয়া, তাহলে আইন, আদালত, বিচার ব্যবস্থার প্রতি মানুষ ভরসা রাখবে না। কেউ যদি অন্যায়ও করে তাকে পিটিয়ে হয়তো মেরে দেবে। ওই ঘটনাটা মব লিঞ্চিং হয়ে যেতে পারতো ওই পুলিশটি। এই ধরনের ঘটনা আমরা উত্তরপ্রদেশ, রাজস্থানে দেখেছি, যেটা পশ্চিমবাংলা দেখলাম। এটা পশ্চিমবাংলার মাটি নয়। এই যে আপনি বলেন আইন শৃঙ্খলা বিবাদ হতে পারে, এরকম ঘটনাটা ঘটতে পারে, ইতিমধ্যেই ঘটছে। এরা এই টেনে এটা দুটো ঘটলো। আপনারা বারাইপুরে বিন্দাখালীতে দেখলে মসজিদে ঢুকে পেশাব করে দিল, ইমাম সাহেবের বাড়িঘর ভাঙলো। বর্তমানে তো এই সরকারের আমলে যারা সরকারের হচ্ছে তারা বলে মুসলিম দরদি, এবং কিছু মানুষও বলে মুসলিম দরদি। ঘোড়ার ডিম, সংখ্যালঘু তোষণের নামে সংখ্যালঘুদেরকে শোষণ করা হচ্ছে। এই মুহূর্তে পশ্চিমবাংলায় জেলে প্রায় 25,000 মানুষ বন্দী আছে। তার মধ্যে 3,000 হচ্ছে ফরেনার্স, বিদেশি, 22,000 মতো হচ্ছে পশ্চিমবাংলা বা ভারতবর্ষের নাগরিক। আপনি দেখলে দেখা যাবেন প্রায় 70% মুসলিম সমাজের ছেলে মেয়েরা আছে ওখানে। আর এই 70%-এর মধ্যে হেভি অংশ মিথ্যা মামলায় রাজ্য সরকার তাদেরকে জেলে রেখে দিয়েছে। কোথায় দরদি? আমি একটা যেটা দিচ্ছি, যে 8,500 মতো স্কুল বন্ধ হচ্ছে কোথায়? যেখানে মুসলমানরা বেশি থাকে, দলিতরা বেশি থাকে, আদিবাসীরা বেশি থাকে। সব ভালো আছে, সেই স্কুলগুলো বন্ধ করার চেষ্টা চলছে। স্কুলে টিচার নাই, শুধু নামকা অস্তে মুসলমানদেরকে ভালোবাসে, কিন্তু দিনের শেষে মুসলমানদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে এই সরকারের আমলে। সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে এবং বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের মানুষেরা কবলিত করছে। তাহলে মমতা ব্যানার্জি কি চোখে এক বড় কালো চশমা পরে? সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের প্রধান যিনি আছেন বা তার দল বলেছিল 2021 সালে ভোট দাও আমাকে, বিজেপিকে আমি আটকাবো। বিজেপিকে আটকানো তো দূরের কথা, 77টা উপহার দিয়েছে। তার সাথে সাথে শুভেন্দু অধিবাবু যেভাবে সকাল সন্ধ্যা বিষ উগলাচ্ছে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না কেন? আবার উল্টে কি বলছে, সংখ্যালঘুরা যদি রাস্তায় নেমে সামলাতে পারবে তো সংখ্যালঘুরা ভোট দেবে, সরকার তৈরি করবেন, মুখ্যমন্ত্রী চেয়ারে বসাবেন, মন্ত্রীদেরকে চেয়ারে বসাবেন। তাদেরকে যখন কেউ অবৈধভাবে আক্রমণ করবে, অনৈতিক ভাষায় গালিগালাজ করবে, আবার তাদেরকে নেমে প্রোটেস্ট করতে হবে। তাহলে সরকারকে রাখার দরকার কি? অন্য কাউকে ভোট দিক। বলছেন ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খান বলছেন যে নওশাদ ভয় পেয়েছে, ভাঙড়ে জেতার কোনো রাস্তা নেই, এবারে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে দাঁড়াবে না। সময় কথা বলবে। আমি যার নাম বললেন তাকে আমি চিনি না, সত্যি বলছি। আমার নামে আমাকে আঘাত করে, আইএসএফকে আঘাত করে হয়তো হাইলাইট হওয়ার চেষ্টা করছে।